নমস্কার। ডিডি ত্রিপুরা আয়োজিত আইনের দর্পণের অনুষ্ঠানের আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় নালসা অর্থাৎ ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির বিভিন্ন প্রকল্প এবং আইনগত সেবা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। এবং আজকের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ ব্যক্তিত্ব। পরিচয় করিয়ে দিয়েছি। অতিথি হিসেবে স্টুডিওতে ইতিমধ্যেই রয়েছেন আমার সঙ্গে শ্রীমতী ঝুমা দত্ত চৌধুরী, মেম্বার সেক্রেটারি, ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের আজকের এই আলোচনা পর্বে আপনাকে অনেক স্বাগত জানাই। আজকের আমাদের এই আলোচনা পর্বে আমাদের মূল আলোচ্য বিষয় যেটা থাকবে সেটা হলো নালসা বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির বিভিন্ন ভূমিকা, বিভিন্ন প্রকল্প এবং জনসাধারণের জন্য কি ভূমিকা রয়েছে সেই নিয়ে। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি থাকবে আমার, যে একজন জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে যে হয়তো আইন সম্পর্কে তার কোনো ধারণা নেই, সেই হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যে নালসা কি কি কাজ করে, এর কি উদ্দেশ্য রয়েছে, সবটা যদি আপনি একটু বলেন। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এই আলোচনার আয়োজন করার জন্যে। আমি একটু পেছন থেকেই বলছি নালসা কিভাবে সৃষ্টি হলো। আমাদের ভারতীয় সংবিধানের ধারা 39A বলছে যে স্টেট ইজ টু এনশিওর অ্যাক্সেস টু ইকুয়াল জাস্টিস টু অল and to provide free legal aid to the person who are poor or marginalized in the society. মানে হচ্ছে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে আইনের ন্যায় বিচার সবাই যেন সমানভাবে পায় এবং যারা দরিদ্র বা দুর্বল অংশের জনগণ রয়েছে তারা যেন বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারে। আচ্ছা। এবং কোনো অর্থনৈতিক অক্ষমতার ফলে যেন কেউ এই আইনের যে ন্যায় বিচার তার থেকে যেন বঞ্চিত না হয়। আচ্ছা। এই যে আইনের বিধান তাকে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট 1987 এই নামের যে আইনটি তার সৃষ্টি হয়। এই আইনের ধারা মোতাবেক ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি 1995-এ তার কাজ শুরু করে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি যে ইজ অ্যাকচুয়ালি হেডেড বাই অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, উনি এটার প্যাট্রন ইন চিফ হিসেবে থাকেন। তাছাড়া যিনি সেকেন্ড ইন জাজ, সিনিয়র মোস্ট সেকেন্ড জাজ, উনি হচ্ছেন নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান। একইভাবে আমাদের স্টেটগুলোতে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি রয়েছে। সেখানে আমাদের যেরকম হাইকোর্টগুলো রয়েছে, সেই হাইকোর্টে যে প্রধান বিচারপতি হবেন উনি হবেন প্যাট্রন ইন চিফ অফ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এবং যিনি সেমভাবেই যিনি সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ হবেন উনি হবেন স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান। তো নালসা যে অ্যাকচুয়ালি যে কাজগুলি করে থাকে তার মধ্যে মূলত বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান, সে কীভাবে হবে সেইগুলির ওপরে পরিকল্পনা করা, তারপর ধরুন লোক আদালত অর্গানাইজ করা, সচেতনতা, বিভিন্ন আইনের ওপরে যে সচেতনতা তার প্রসার কিভাবে করতে হবে, তারপর আমাদের বিভিন্ন এরিয়ার অল্টারনেট ডিসপিউট রেজলিউশন আছে, সেইগুলির মাধ্যমে কিভাবে বিভিন্ন বিরোধের নিষ্পত্তি করা যায় সেই বিষয়। তাছাড়া টু প্রোভাইড কম্পেনসেশন টু দ্য ভিকটিম অফ ক্রাইম। আচ্ছা। মূলত এই বিষয়গুলির ওপরেই নালসা কাজ করে থাকে এবং নালসার ইনস্ট্রাকশন প্রকল্প ওইগুলির ওপরে বেস করে আমাদের যে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে সেইভাবে আমরা কাজ করে থাকি। স্টেট লিগ্যাল সার্ভিসেস একটু আমি বলে রাখছি এখানে
যে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি প্রত্যেক স্টেটেই থাকছে, এবং আমাদের স্টেটে 8টা ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি রয়েছে, এবং সাব ডিভিশন লেভেলে 14টা সাব ডিভিশন আমাদের সাব ডিভিশন লিগ্যাল সার্ভিস কমিটি রয়েছে। এইভাবে আমরা গ্রাসরুট লেভেল অবধি আমরা কাজটা করছি। এবার আমাদের আছে বিভিন্ন ভিলেজ লিগ্যাল কেয়ার অ্যান্ড সাপোর্ট সেন্টার। ধরুন কোনো পঞ্চায়েত, 4-5টা পঞ্চায়েত মিলে একটা ভিলেজ লিগ্যাল কেয়ার ক্লিনিক আমরা গঠন করি। তো সেখানে কিভাবে কাজটা হয়, যে আপনারা হয়তো বা শুনে থাকবেন প্যারালিগ্যাল ভলান্টিয়ার, যাদেরকে আমরা অধিকার মিত্রও বলে থাকি। তো প্যারালিগ্যাল ভলান্টিয়ার হচ্ছে গিয়ে আমাদের যারা গ্রাসরুট লেভেলে কাজ করে থাকে। তো ওনারা ধরুন প্রতি সপ্তাহের ছুটির দিনে এই সাপোর্ট সেন্টার ক্লিনিকগুলিতে ওনারা বসেন। এবার ধরুন ওই পঞ্চায়েত বা ওই এরিয়ার কারোর কোনো আইনগত বিষয় সম্পর্কে ওনার জানার বিষয় থাকে বা সাহায্যের প্রয়োজন থাকে, তখন ওনারা ওনাদেরকে, আমাদের যে প্যারালিগ্যাল ভলান্টিয়ার আছে ওনাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, এবং তখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ওনারা কি বিষয়ের ওপরে ওনারা আইনি সহায়তা চাইছেন সেই বিষয়গুলি ওনারা বললে, এবার প্যারালিগ্যাল ভলান্টিয়াররা ওদের যে কনসার্নড যে লিগ্যাল সার্ভিস ইনস্টিটিউশনের সঙ্গে ওরা যুক্ত আছে, ওখানে যারা আধিকারিক রয়েছেন সেখানে ওনাদের নজরে আনেন, এবং যা আমাদের আইনগতভাবে যা যা সহায়তা প্রদানের রয়েছে সেগুলি আমরা দিয়ে থাকি। আচ্ছা, মানে সামগ্রিকভাবে ধরতে গেলে যে আমাদের সমাজের বিভিন্ন স্তর, মানে এইটা নির্দিষ্ট কোনো স্তর নয়, বিভিন্ন স্তরের মানুষের কাছে ন্যায় বিচারটাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার জন্যই নালসা মূলত কাজ করছে। আর আপনি আপনার কথায় বলছিলেন যে বারবারই যে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা, মূলত বিনামূল্যে এই আইনি পরিষেবাটা কাদের জন্য, কারা কারা এই পরিষেবা পেতে পারেন? আমাদের এই লিগ্যাল সার্ভিসেস অথরিটিজ অ্যাক্ট ধারা 12 অনুযায়ী সেখানে বলা আছে কারা কারা এই আইনের বিনামূল্যে আইনের সুবিধাটা পাবেন। যেমন ধরুন তপশিলি জাতি উপজাতিভুক্ত যারা ব্যক্তি রয়েছেন, তারপর শিশু, মহিলা, প্রতিবন্ধী যারা আছেন, তারপরে ধরুন কোনো ডিজাস্টার ভিকটিম, কোনো জাতিগত দাঙ্গা হয়েছে সেখানে যারা পীড়িত ব্যক্তিরা রয়েছেন ওনারাও এন্টাইটেলড। তাছাড়া আমাদের ত্রিপুরা স্টেটে যেটা আছে যে কোনো ব্যক্তির যদি 1.5 লাখ অবধি ওর ইনকাম, বাৎসরিক ইনকামটা 1.5 লাখ অবধি হয়, তাহলে উনিও এই আইনের আওতায় আসবেন এবং বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারবেন। আর আমরা এতক্ষণ নালসা নিয়ে কথা বলছিলাম, মানে জাতীয় পর্যায় নিয়ে কথা বলছিলাম। এইবার যদি আমরা একটু রাজ্যে ফিরে আসি, আপনি রয়েছেন ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে, তো সেইটার পথ চলাটা কবে থেকে শুরু এবং এর মূলত কাজ কি, ত্রিপুরা রাজ্যে কি কি ধরনের কাজ করে চলেছে সেটা একটু জানবো। ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি 1998 1 জুলাই থেকে আমাদের কাজ শুরু হয়, এবং আমরা মূলত ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির যে পরিকল্পনা স্কিমগুলো থাকে সেইগুলির ওপরেই আমরা কাজটা করে থাকি। আচ্ছা, তো স্কিমগুলিতে মূলত থাকে আমরা কিভাবে, ধরুন এই যে বলা আছে ধারা 12-তে যে কারা কারা পাবেন, এবং প্রত্যেকটা যে ক্লজ আছে ওর ওপরে এক একটা করে স্কিম রয়েছে। এবার স্কিমের মাধ্যমে আমরা কিভাবে আমরা জনগণ অবধি পৌঁছবো সেই বিষয়গুলো সুন্দর করে বলা আছে ওটাতে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। যেমন ধরুন আমরা কিছুদিন আগে আমাদের ত্রিপুরায় ফ্লাড হয়ে গেছে, সেই ক্ষেত্রে যারা ফ্লাড ভিকটিম রয়েছেন ওনাদের কাছে আমরা প্রশাসন এটা মেইনলি দেখে থাকে, কিন্তু যারা ভিকটিম রয়েছে ওই ভিকটিমদেরকে আইডেন্টিফাই করা, ফার্স্ট ইনিশিয়াল যে আমাদের সাহায্য, রেস্কিউ করা, প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেশন করে বা রিলিফ ক্যাম্পগুলিতে আমরা প্রথমে হেল্প ডেস্ক দিই,
তাতে কি হয় যে প্রপার স্যানিটেশন ঠিক আছে কিনা, ফুড অ্যাভেলেবিলিটি ঠিক মানে পাচ্ছে কিনা, দেন ধরুন মেডিকেল পরিষেবাগুলো তখন পাচ্ছে কিনা, যদি কেউ না পেয়ে থাকে এখানে যারা আসেন, তখন সেই কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কোঅর্ডিনেট করে, আমাদের পিএলভিরা কোঅর্ডিনেট করে আমরা বিষয়টা নজরে নিয়ে ওদেরকে সাহায্যের জন্য যাই। তারপরে ধরুন এবার রিলিফ ক্যাম্প শেষ হয়ে গেল, দেখা যায় কি অনেকেই বৃষ্টি ফ্লাডের জন্য ওদের বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো হারিয়ে গেছে। তো সেই ডকুমেন্টগুলো পাওয়ার জন্য ওরা কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে এটাকে পেতে পারে, এই যে বিষয়টা, জাস্ট মানে ব্রিজিং বিটুইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য পার্সন ভিকটিম, এই যে কাজটা করা, এই বিষয়টা আমাদের সংস্থা করে থাকে। আচ্ছা, এইভাবে আমরা কাজটা করছি। তারপর ধরুন আমরা জেলে আমরা আমাদের প্রত্যেকটা জেল ত্রিপুরাতে একটা করে ক্লিনিক রয়েছে, সেখানে যারা জেলের কয়েদি আছে ওদের থেকেই কিন্তু আমরা প্যারালিগাল ভলান্টিয়ারদের বাছাই করছি। এতে কি সুবিধে হচ্ছে যে যারা এখানে অনেক দিন ধরে ধরুন কয়েদি হিসেবে ওনারা রয়েছেন, ওনার কাছে ইনফরমেশন থাকবে বাকিরা কাদের আইনের সহায়তা দরকার। ধরুন ওর কেসটা নিচের কোর্ট থেকে এটা বহাল রয়েছে, এবার ওপরের ফোরামে যেতে চাইছে, আপিল করতে চাইছে, তো ও যে পাবে, ও যে কয়েদি হিসেবে ও যে বিনা পয়সায় ও কেসটা চালানোর এটা সরকার বহন করবে, সেই যে বিষয়টা, এটা অ্যাওয়্যার করছে আমাদের পিএলভিরা। তারপরে ধরুন অনেক সময় দেখা যায় যে জেলের মধ্যে হয়তো বা একজনকে নিয়ে এলো, ও হয়তো বা বলছে আমার বয়স এখনো 18 হয়নি, কিন্তু আমাকে জেলে রেখে দিয়েছে। তো এই বিষয়টা তখন যে পিএলভি থাকে, ও আমাদের যে সংস্থার যে আছে যেমন ডিএলএসএ বা যেটাই থাকে, ওদের নজরে আনেন। তখন উনি প্রপার কোর্টে এই বিষয়টাকে প্লেস করা হয় যে এই ধরনের একটা লোক রয়েছে বন্দি, ওর বয়স এরকমের, প্লিজ ইউ ডিসাইড দ্য এজ, অ্যান্ড অ্যাকর্ডিংলি যদি দেখা যায় যে ইয়েস সে অ্যাকচুয়ালি 18-র নিচে আছে, তখন ওকে আমরা জুভেনাইল হোমে ট্রান্সফার অ্যাজ পার কোর্ট অর্ডার, সেই যে ট্রান্সফার করা, এই বিষয়টাকে আমরা দেখছি। আচ্ছা, তো এইভাবে জেল, তারপরে ধরুন আমরা কলেজ, আমাদের ত্রিপুরা এখন 3টে কলেজ রয়েছে, ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ, ইকফাই, সেখানেও আমাদের ক্লিনিক রয়েছে। সেখানে যে স্টুডেন্টরা রয়েছে ওরাই কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করছে। কোথাও যদি এই প্রকল্পগুলোর সম্পর্কে ওরা নিজেরাও পড়াশুনো করছে, সঙ্গে এরা আশেপাশের বিভিন্ন এরিয়াতে গিয়ে ওদের তো বিভিন্ন ধরনের কাজ থাকে, মানে এডুকেশনাল, সেই বিষয়গুলিকেও ওরা এই প্রকল্পের মাধ্যমে ওরা অ্যাটেন্ড করতে পারছে। তারপরে ধরুন স্কুলগুলিতেও আমাদের লিগ্যাল লিটারেসি ক্লাব রয়েছে। সেখানে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে ছেলেমেয়েরা রয়েছেন, ওনারাও মেম্বার হচ্ছেন এই ক্লিনিকের। তো তখন ধরুন এখানে যারা টিচার রয়েছেন, প্রিন্সিপালরাই, ওরাই ঠিক করে থাকেন কারা কারা এই কমিটির মেম্বার হবেন। তো আইন সম্পর্কে সচেতন করা, ওইভাবে আমরা স্কুলগুলিকেও কভারেজটা দিচ্ছি। তো এইভাবে বিভিন্ন আমাদের সেক্টরগুলিতে সোসাইটির আমরা লোকেদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এবং যে সবাই জানতে যেন পারে যে এই ধরনের স্কিম রয়েছে, গভর্নমেন্টের বিভিন্ন স্কিম রয়েছে, তাতে যেন আপনারা যে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি যেন আমরা ওনাদের কাছে পৌঁছে দিতে পারি। একদম। আর আপনি বলছিলেন ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিরও স্কিম রয়েছে, তাছাড়া আমরা জানি নালসারও বিভিন্ন স্কিম রয়েছে, সেইগুলো আসলে বলতে গেলে অনেকটা বড় হয়ে যায়, সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনি যদি খানিকটা একটু বলেন যে কোন কোন পর্যায়ে স্কিমগুলো কাজ করছে, কারা এর সুবিধা পেতে পারেন, সেটা যদি একটু ছোট্ট করে বলেন। হ্যাঁ, দেখুন আমাদের প্রচুর স্কিম রয়েছে, তার মধ্যে যেমন ধরুন শিশুদের জন্য স্কিম, চাইল্ড ফ্রেন্ডলি লিগ্যাল সার্ভিসেস স্কিম 2024, আগে ছিল এটা 2015, সেটাকে রিভাইজ করেছে রিসেন্টলি করে এটা 2024।
সেরকমভাবে মানসিকভাবে যারা প্রতিবন্ধী রয়েছে ওনাদেরও রয়েছে। ধরুন আমি একটা বলছি যেরকম যে শিশুদের জন্য যেটা আর কি আমরা কি করি যে ধরুন ইউনিট ওয়াইজ কাজটা হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ইউনিট ফর্ম করা হবে। সেই ইউনিটে কারা থাকবেন মেম্বার, যে একজন আমাদের প্যারালিগাল ভলান্টিয়ার যারা ওনারা থাকবেন, সঙ্গে যে প্যানেল লয়ার আমাদের প্যানেল থাকে ওই প্যানেল থেকে একজন আইনজীবী উনি থাকবেন। তারপর আমাদের রিসেন্টলি এটার মধ্যে যে যোগ করা হয়েছে রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার, ওদেরকেও আমরা সংযোগ মানে অ্যাজ এ মেম্বার আমরা রাখছি। ওনাদের কাজটা অনেকটা মেন্টরিং, ওনারা গাইড করবে যে কিভাবে ইউনিটটা কাজ করবে। এবার ধরুন কোথাও চাইল্ড ম্যারেজ একটা ইনফরমেশন এলো, তখন ওই এরিয়ার যে পিএলভি আছে সে সঙ্গে সঙ্গে এটা প্রশাসনের সঙ্গে টেক আপ করবে উইথ দ্য কনসালটেশন উইথ আওয়ার যে প্যানেল লয়ার যে ইউনিটের মেম্বার রয়েছে, তো সেইভাবে এই কাজটা করতে পারি। তারপরে ধরুন এই যে পক্সো ম্যাটারে কোনো বিষয় জানা কারোর নজরে এলো আমাদের পিএলভি বা কেউ পিএলভিকে জানালো, তখন ওকে যে প্রপার ট্রিটমেন্ট দেওয়া বা কম্পেনসেশন যে পেতে পারে বিভিন্ন ক্ষতিপূরণ সেইগুলির ব্যবস্থা করা, সেইগুলি ওনারা করবেন। এইভাবে ইউনিটগুলো সেইমভাবে ধরুন ড্রাগের উপরে আছে, তো সেখানে কিন্তু আমাদের রিহ্যাব যেগুলি থাকে সেখানে ভিজিটেরও ব্যবস্থা থাকে, আমাদের ইউনিটের মেম্বাররা ভিজিট করবেন, ভিজিট করে ওনারা কি মানে ওখানে দেখলেন যেভাবে গাইডলাইন আছে গভর্নমেন্টের সমস্ত যে এই বিষয়গুলো মেনটেন করতে হবে রিহ্যাব, সেটা প্রপারলি মেনটেন হচ্ছে কি না সেই রিপোর্টগুলি ওনারা দেখবেন, অ্যাকর্ডিংলি অথরিটিকে রিপোর্টটা দেবে, সেইভাবে মোতাবেক কাজটা হবে। আচ্ছা, আর মূলত এই প্রকল্পগুলো তো জনসাধারণকে সচেতন করার জন্যই, মানে আইন সম্পর্কে অনেকেই অসচেতনতা বশত অনেক ধরনের ভুল করে ফেলেন, তো সেই ক্ষেত্রে আইন সম্পর্কে সচেতনতাটা প্রথম পদক্ষেপ হতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা বহুদিন ধরেই কাজ করছেন, তো সমাজের বুকে কি পরিবর্তন দেখতে পাচ্ছেন বা কিভাবে এই সচেতনতাটা মানুষকে পরিবর্তন করছেন সেটা যদি একটু বলেন। দেখুন আমি বলবো এই যে আমাদের গত 1-1.5 বছর ধরে আমরা দেখছি যে আমাদের লোক আদালতে যে পরিমাণ ডিসপোজাল হচ্ছে সেই ডিসপোজাল অনেকটাই হাই। তার মানে এটার থেকে বোঝা যায় লোক চাইছে যে মীমাংসার মাধ্যমে আমরা যেন যা আমাদের বিরোধ রয়েছে সেটা আমরা সমস্যার সমাধান করি। এটাই প্রমাণ করছে যে মানে লোক সচেতন হচ্ছেন। নিশ্চয়ই আমাদের আরও কাজ করতে হবে, আরও আমাদের গ্রাসরুট লেভেলে আরও ব্যাপকভাবে আমাদের কাজ করতে হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আচ্ছা, আর আপনি আপনার কথার মধ্যেই পেয়েছিলাম একটা শব্দ যে মধ্যস্থতা, মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় আইনি জটিলতায় একটা শব্দ চলে আসে, মধ্যস্থতা করে নিয়েছে বা মধ্যস্থতা করা হচ্ছে। তো সাধারণ মানুষের জ্ঞানে এটা হয়তো খুব একটা বেশি বড় ব্যাপার নয়, কিন্তু আইনিভাবে এর ব্যাখ্যাটা অনেকটাই বড়, সেটা একটু জানবো আইনিভাবে এই মধ্যস্থতা। দেখুন মধ্যস্থতা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, যে ওর একটা প্রসেস, ঠিক আছে। অনেক দিন ধরেই কোর্টে কেস ধরুন জমে থাকছে, নিষ্পত্তি হচ্ছে না, একজনের সঙ্গে একজনের বিদ্বেষের সম্পর্ক হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই যে মিডিয়েশন প্রসেস এটা কার্যকরী ভূমিকা নিতে পারে। আচ্ছা, আমরা যখন দেখি যে ইয়েস পার্টি দে আর ইন্টারেস্টেড, আমরা তখন এবং ওটার মধ্যে দেয়ার ইজ দ্য স্কোপ অফ সেটেলমেন্ট থ্রু মিডিয়েশন, তখন কোর্টগুলি মিডিয়েশন সেন্টারের মধ্যে পাঠানো হয়। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিডিয়েশন সেন্টার রয়েছে, ইভেন হাইকোর্টেও একটা মিডিয়েশন সেন্টার রয়েছে। তো সেই ক্ষেত্রে কি হয়, মিডিয়েশন দ্য মিডিয়েটর he just help the parties, he facilitate the parties to come to a decision, to a agreeable solution for both side. It is not like uni opinion dichen, uni solution dichen, no, he is just facilitating both the sides ki yes আপনারা আপনাদের যা বিবাদ রয়েছে সেটা আপনারা বসে
মীমাংসা করে এটাতে কারোর এরকম নয় যে কেউ এটাতে হারছে বা জিতছে, সেই বিষয়টা নয়। দুটো পার্টি একটা নির্দিষ্ট একটা বিষয়ের ওপরে একটা মধ্যস্থতার মাধ্যমে নিজেদের যে বিদ্বেষ সেটা মানে শেষ করার জন্যে এই যে প্রসেসটা আমাদের। আমি আপনাকে একটা জিনিস শেয়ার করছি এখানে। রিসেন্টলি ইন 2000 মানে এই বছরই 2025 নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরা ইজ দ্য ফার্স্ট স্টেট যেখানে আমরা এক্সপার্ট মেডিয়েটর ট্রেনিংটা করিয়েছি, 40 আওয়ার্স মেডিয়েশন ট্রেনিং বাই দ্য MCPC, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এক্সপার্ট মেডিয়েটরের বিষয়টা যেটা নতুন বিষয়টা আমাদের ছিল আগে, বাট ইন ত্রিপুরা দেয়ার ওয়াজ নো এক্সপার্ট মেডিয়েটর। সেই ক্ষেত্রে কি হয়, ধরুন কারা কারা এক্সপার্ট মেডিয়েটর আমরা ট্রেনিং করিয়েছি, সমাজের বিভিন্ন অংশের জনগণ, যেরকম ধরুন ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ট্রাইবাল কমিউনিটি লিডার। তো এর বেনিফিটটা কি হচ্ছে দেখুন, ধরুন যে কোনো একটা কেস, মেডিকেল নেগলিজেন্সের ধরুন একটা কেস আছে, এটা মধ্যস্থতার জন্য পাঠানো হয়েছে। সেই ক্ষেত্রে ধরুন যদি একজন ডক্টর এখানে মেডিয়েটর হয়, তাহলে ওনার জন্য বোথ সাইডকে কমিউনিকেশন, বিকজ ইউ উইল বি অ্যাওয়্যার অফ দ্য টার্ম, মেডিকেল যে টার্মগুলি আছে সেটা উনি ভালো বুঝবেন, ওনার কমিউনিকেশনটা ভালো হবে উইথ বোথ সাইডস। সেইভাবে ওনাদের যে এক্সপার্টাইজ সেটাকে আমরা কাজে লাগাতে পারছি। সেমভাবে ধরুন ট্রাইবাল কমিউনিটি লিডার, দে আর লিডার উইদিন দেয়ার এরিয়া, ওনাদের একটা এক্সপার্টাইজ আছে, বিশেষ ওনারা এই বিষয়টা সম্পর্কে ভালো বোঝেন। ওনাদের বিভিন্ন ট্রাইবালদের যে কাস্টমারি লগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে ওনারা ভালো বুঝবেন, ঠিক আছে না? তো যখন আমরা বুঝবো এই বিষয়, এই যে কেসটা আজকে রেফার করা হয়েছে সেটার মধ্যে একজন এই ধরনের ব্যক্তি যিনি এই বিষয় সম্পর্কে ভালো জানেন, ওনাকে যদি আমরা অ্যাজ এ মেডিয়েটর নিয়োগ করি তাহলে একটু বেটার রেজাল্ট আমরা পাবো। সেই উদ্দেশ্যেই আমাদের এখানে মেডিয়েটর হিসেবে, এক্সপার্ট মেডিয়েটর হিসেবে বিভিন্ন মানে সেক্টরের লোকেদের আমরা এই ট্রেনিংটা করিয়েছি। সে আমাদের স্পিরিচুয়াল, রিলিজিয়াস, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ থেকেও আমাদের আছে। মানে আইনের পথটাকে আর একটু সহজ সরল করে দেওয়ার জন্যই আসলে এই ধরনের পদক্ষেপ। আর সত্যি কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা খুবই একটা প্রাসঙ্গিক বিষয় নিয়েই কথা বলছিলাম। নালসা বা ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির কি ভূমিকা রয়েছে, কি প্রকল্প রয়েছে, সেই সম্পর্কেই আমাদের তথ্য দিলেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শ্রীমতী ঝুমা দত্ত চৌধুরী, মেম্বার সেক্রেটারি, ত্রিপুরা লিগ্যাল সার্ভিসেস অথরিটি। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য, এত প্রাসঙ্গিক একটা আলোচনা করার জন্য অনেক ধন্যবাদ। আর আজকে সময় বলছে এখানেই বিদায় নিতে হবে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।